জামাত সহ 7টি ইসলামিক দলের দাবি হচ্ছে যে গণভোটটা নভেম্বরে হয়ে যাক। তো এই দুইটি দাবি হচ্ছে আসলে বড় একটি বিষয়। এই দুইটি দাবি যদি না মানা হয় তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে ডিসেম্বরের শুরুর দিকে যে তফসিল ঘোষণা করার কথা সেটি হয়তো বিলম্বিত হতে পারে। অন্যদিকে যদি তফসিল ঘোষণা বিলম্বিত হয় তাহলে তো ফেব্রুয়ারিতে নির্বাচন, সেটাও বিলম্বিত হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। আমি জামাত নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে তারা দুইটি উপদেষ্টাকে তারা সতর্ক করেছেন, তবে তারা তাদের কারো নাম বলতে রাজি হয়নি। তবে নাম প্রকাশে একজন অনিচ্ছুক শর্তে একজন নেতা বলেছেন যে ছাত্রদের যে দুজন উপদেষ্টা রয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এই দুজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি এবং জামায়াতের বৈঠক এবং সংলাপের রাজনৈতিক দাবির ঝড় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার রায়হান আহমেদ। রায়হান, স্বাগত আপনাকে। জি, থ্যাংক ইউ। প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম তার উপর ভিত্তি করে আপনার কাছে জানতে চাই যে প্রধান উপদেষ্টার সঙ্গে দলগুলোর যে ধারাবাহিকভাবে রাজনৈতিক সংলাপ চলছে এবং বিভিন্ন দাবি এবং শর্তগুলো উঠে এসেছে, এর ফলে কি আসন্ন নির্বাচনে কি কোনো প্রভাব পড়তে পারে এবং এর ফলে কি কি শঙ্কা তৈরি হতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। গত বছর 5 আগস্টের পর থেকে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বিভিন্ন সংস্কার এবং রাজনৈতিক দলগুলো বিভিন্ন দাবি এবং শর্ত নিয়ে কিন্তু তিনি সংস্কার কমিশন গঠন করেছেন এবং ঐক্যমত কমিশন করেছেন। এখন ঐক্যমত কমিশনের সভাও শেষ, তারপরেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন শর্ত দিচ্ছে। যেমন জামাত ইসলামী সহ ইসলামী 7টি দল তারা 7টি দাবিতে আন্দোলন করে যাচ্ছে। অন্যদিকে এনসিপি তারা তাদের শাপলার প্রতীক নিয়ে দাবি করে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো, বিশেষ করে প্রধান বড় দুটি রাজনৈতিক দল এনসিপি এবং জামাত, বিএনপির কিছু বিষয় নোট অফ ডিসেন্ট রয়েছে, তারা সরকারের সাথে বেশ কয়েকটি বিষয়ে তাদের আসলে সঙ্গতি রয়েছে। কিন্তু বিএনপি এবং জামাত এবং এনসিপির যে কয়েকটি দাবি, গুরুত্বপূর্ণ দুইটি দাবি, বিশেষ করে জামাতের হচ্ছে তারা চাচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোট হোক, অন্যদিকে বিএনপি চাচ্ছে যে জাতীয় নির্বাচনের দিন গণভোট হোক। আরেকটি বিষয় হলো এনসিপির দাবি হচ্ছে তাদের শাপলার প্রতীক। এই কয়েকটি বিষয় নিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বারবার বসতে হচ্ছে। ফলে এই যে এই দাবিগুলো, এগুলো নির্বাচন যদি আমাদের আগে যে ঘোষণা ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, যদি সেক্ষেত্রে আর সময় আছে 3 মাস, এখন এই 3 মাসের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো না করতে পারে তাহলে দেখা যাচ্ছে নির্বাচনের বিশাল একটা প্রভাব পড়বে। অলরেডি গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম বলেছেন যে আসলে যদি তারা দেখছেন যে ইসি আসলে কি সঠিকভাবে কাজ করছে না, তারা নিরপেক্ষতা হারিয়েছে, ফলে বোঝা যাচ্ছে যে আসলে এনসিপি এই নির্বাচনে এগুলোর একটা প্রভাব থাকবে। আচ্ছা, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন, ইসি পুনর্গঠন, তারপর শাপলা প্রতীক, এসব নিয়ে যে এনসিপি জামায়াতের দাবি বা শর্তগুলো, এগুলো কি সরকারের পক্ষে পূরণ করা সম্ভব? আর যদি পূরণ করতে না পারে তাহলে নির্বাচনের কি প্রভাব পড়তে পারে? জি, এনসিপির যে দাবি, আসলে তারা প্রতীক নিয়ে বিগত প্রায় 5 মাস থেকে তারা আন্দোলন করে যাচ্ছে এবং তারা ইসিকে বারবার নোটিশ দিয়েছে এবং এই প্রতীক নিয়ে, শাপলার প্রতীক নিয়ে বারবার আলোচনা হচ্ছে। তো আবার শাপলার প্রতীক আপনি জানেন যে এটা আমাদের জাতীয় প্রতীক, তো এটা নিয়ে মূলত দ্বন্দ্ব। সরকার এই কারণে হয়তো বা এই প্রতীকটা দিতে চাচ্ছে না। যদিও গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দেখা করে নাহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেছেন যে এনসিপিকে শাপলার প্রতীক কেন দেওয়া হবে না, এই বিষয়ে যথেষ্ট যুক্তি থাকতে হবে। সেই যুক্তি ছাড়া আসলে তাদেরকে শাপলা প্রতীক দেওয়া হবে না এটা বলা যাচ্ছে না, তারা এটা মেনে নিবে না। যখন তারা দেখবে যে সরকার যখন তাকে একটা যৌক্তিক দাবি উপস্থাপন করতে পারবে যে কেন শাপলা দেওয়া হবে না একটি দলকে, তখন যায় তারা হয়তো বা অন্য কোনো প্রতীক বেছে নিতে পারেন। তবে ইতিমধ্যে ইসির পক্ষ থেকে আসলে এনসিপিকে বিভিন্ন প্রতীক অফার করা হয়েছে, যেমন গমের শীষ, কলম, বই, খাতা, ট্রাক সহ বিভিন্ন প্রতীক। তবে তারা এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ যেমনটি জানিয়েছেন তারা কেউ এই প্রতীকগুলো মানবে না, তারা প্রতীক হিসেবে শাপলাকে বেছে নিচ্ছে। যদি তারা শাপলাকে না পাওয়ার ব্যাপারে তারা যদি কোনো আইনি ভিত্তি পান বা আইনি কোনো সংজ্ঞা পান তখন তারা এই দাবিটা মেনে নেবে না। অন্যদিকে হচ্ছে গণভোটের যে বিষয়টি, যেটি আমি বলছিলাম, গণভোট বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচনের দিন গণভোট হোক, অন্যদিকে জামাত চাচ্ছে যে আগামী নভেম্বর, অর্থাৎ নভেম্বরের মধ্যেই গণভোটটা হয়ে যাক। গণভোটে যখন মানুষ আসলে ভোট দিবে যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন হবে কিনা, আর যদি না হয় তাহলে তো আগে যেভাবে পদ্ধতিতে নির্বাচন হতো সেভাবেই হবে। আর যদি জনগণ ভোট দেয় যে না আমাদের জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই হচ্ছে নির্বাচন হবে, তাহলে তো সেক্ষেত্রে ওই পদ্ধতিতে নির্বাচন হবে। তবে জামাতের দাবি হচ্ছে, জামাত সহ 7টি ইসলামিক দলের দাবি হচ্ছে যে গণভোটটা নভেম্বরে হয়ে যাক। তো এই দুইটি দাবি হচ্ছে আসলে বড় একটি বিষয়। এই দুইটি দাবি যদি না মানা হয় তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে ডিসেম্বরের শুরুর দিকে যে তফসিল ঘোষণা করার কথা সেটি হয়তো বিলম্বিত হতে পারে। অন্যদিকে যদি তফসিল ঘোষণা বিলম্বিত হয় তাহলে তো ফেব্রুয়ারিতে নির্বাচন, সেটাও বিলম্বিত হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। আচ্ছা, বারবার উপদেষ্টাদের ভূমিকা নিয়ে
বিএনপি জামায়াত প্রশ্ন তুলছে, এটা কি নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হতে পারে, বা সরকারের এক্ষেত্রে কি ভূমিকা নেওয়া উচিত? জি, এটা আসলে নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে তো অবশ্যই প্রশ্ন উঠছে। আমরা যেমনটি দেখেছিলাম গতকাল সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এবং জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দুইটি দলে প্রশ্ন তুলছে যে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কিছু উপদেষ্টা রয়েছে, যদিও তারা উপদেষ্টাদের নাম উল্লেখ করেনি, যে তারা ইন্টারিম গভর্নমেন্টকে তারা আসলে বিভিন্নভাবে তারা প্ররোচিত করছেন এবং তাদের বিরুদ্ধে কাজ করাচ্ছেন, এই অভিযোগ তারা তুলেছেন। আমি জামাত নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে তারা দুইটি উপদেষ্টাকে তারা সতর্ক করেছেন, তবে তারা তাদের কারো নাম বলতে রাজি হয়নি। তবে নাম প্রকাশে একজন অনিচ্ছুক শর্তে একজন নেতা বলেছেন যে ছাত্রদের যে দুজন উপদেষ্টা রয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এই দুজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অন্যদিকে একই অভিযোগ কিন্তু বিএনপিরও রয়েছে এবং এটা নিয়ে আজকে বিভিন্ন গণমাধ্যমে নিউজও হয়েছে। এখন এই দুইজন উপদেষ্টা যদি নির্বাচনের আগে পদত্যাগ না করেন, তাহলে হয়তো বা দেখা গেছে তারাও ইন্টারিম গভর্নমেন্টে থাকা অবস্থায় হয়তো নির্বাচনের প্রভাব ফেলতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে আসিফ মাহমুদ কিন্তু গত 28শে আগস্ট তারা একটি সংবাদ সম্মেলনে বলেছেন হয়তোবা তিনি তফসিল ঘোষণার আগেই তিনি দল থেকে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে হয়তোবা তিনি এনসিপিতে আসতে পারেন। অন্যদিকে মাহফুজ আলম কিন্তু তিনি পদত্যাগের কথা কিন্তু এখন পর্যন্ত বলেনি। তো সেক্ষেত্রে হয়তোবা এখন ধারণা করা হচ্ছে যে এই দুইজন উপদেষ্টার কথা বলেছেন, কেউ কেউ বলছেন যে উপদেষ্টা আদিলুর রহমানের কথাও রয়েছে। তো বিএনপি এবং এনসিপি, বিএনপি এবং জামাত দুইটি দলেরই কিন্তু নির্দিষ্ট উপদেষ্টার কি বিষয় অভিযোগ রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত এই তিনজন উপদেষ্টার নাম সম্পর্কে জানতে পেরেছি। আর জামাত স্পষ্ট করে জানায়নি উপদেষ্টাদের নাম, তবে তাদের দাবি হলো আমরা সতর্ক করে দিয়েছি, যদি তারা এর পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্ট কোনো ব্যবস্থা না নেন তাহলে সেক্ষেত্রে তারা হয়তোবা তাদের বিরুদ্ধে তাদের নাম স্পষ্ট করে বলবেন, এবং তারা যদি ক্ষমতায় থাকেন, অর্থাৎ তারা যদি উপদেষ্টা থাকেন, তাহলে তো সেক্ষেত্রে অবশ্যই তারা ধরে নেবেন যে নির্বাচন আসলে নিরপেক্ষ হবে না। ধন্যবাদ রায়হান আপনাকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য।